হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। 2025 সাল বছরটা প্রায় শেষ হতে চলল এবং প্রত্যেক বছরের শেষের দিকে আমরা টপ 5 কিংবা টপ 10 বাংলা ছবি, হিন্দি ছবি, বেস্ট 5 ওয়েব সিরিজ বিভিন্ন রকম ভাবে কিন্তু ক্রাইটেরিয়া করে আমরা কিন্তু একটা জিনিস পোস্ট করি বা আপলোড করি ভিডিও, যে বছরের সেরা ছবিগুলি লিস্ট আমরা কিন্তু তৈরি করি এবং তোমাদের সাথে বা আপনাদের সাথে সেটা আমরা মিলিয়ে দেখব। কারণ আপনারাও আপনাদের ফেভারিট র্যাঙ্কিং এ 10 থেকে 1, ঠিক আছে, ওইভাবে যাবে, কিংবা 1 থেকে 10, আর সেইভাবে আপনাদের ফেভারিট মুভির লিস্ট আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমার সাথে আপনাদেরটা মিলিয়ে দেখবো যে কোথায় গালতি রয়েছে কিংবা কোথায় আমি মিস করে গেছি, বা আমার সাথে আপনাদের মতের মিল কি অমিল, সেই পুরো জিনিসটা কিন্তু দেখতে পারবো। একেবারেই যে আমার সাথে আপনাদের মতামত ম্যাচ করবে তার কোনো মানে নেই। ওকে, তো চলো শুরু করা যাক ভিডিওটা। 10 নম্বরে আমি যে ছবিটাকে রেখেছি, পুরাতন ছবির নাম, সুমন ঘোষ পরিচালিত পুরাতন। তোমরা অনেকেই দেখেছো, না দেখে থাকলে অবশ্যই দেখো। পুরাতন ছবিতে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন এবং শর্মিলা ঠাকুর রয়েছেন। তাদের অনবদ্য একটা অভিনয় ছিল এবং সুমন ঘোষের কিন্তু অনবদ্য একটা প্রজেক্ট, ঠিক আছে, অ্যাজ আ পরিচালক হিসেবে আর কি অন্যতম একটা শ্রেষ্ঠ কাজ বলে আমি মনে করি। তাই জন্য আমি টপ 10 লিস্টের 10 নম্বরে রাখছি পুরাতন বাংলা চলচ্চিত্রটাকে। 9 নম্বরে কোন ছবিটাকে আমি রাখবো? 9 নম্বরে রেখেছি আমি ইন্দ্রাশিস আচার্যর ছবি। ইন্দ্রাশিস আচার্যকে তোমরা প্রত্যেকে চেনো। তার একটা ছবি বেরিয়েছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকে, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল, গুড বাই মাউন্টেন ছবির নাম। যে ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল দাও কিন্তু ছিল, ইন্দ্রনীল সেনগুপ্ত। সুতরাং এই ছবিটা একটা অন্যরকম একটা ছবি, কিন্তু ছবিটার মধ্যে অনেক রকম লেয়ার্স রয়েছে। আমার তো ভীষণ পছন্দের একটা ছবি। তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানবে বা বুঝবে। তো অবশ্যই সেটা 9 নম্বরে আমি রাখছি সেই ছবিটাকে, গুড বাই মাউন্টেনকে। 8 নম্বরে আমি যে ছবিটাকে রাখছি সেই ছবিটার নাম ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ওয়ান অ্যান্ড অনলি গৃহপ্রবেশ। যে ছবিটা মহান পরিচালক, মহান মানুষ, মহান ব্যক্তিত্ব, আমার খুব পছন্দের, খুব শ্রদ্ধেয় ঋতুপর্ণ ঘোষ, ঠিক আছে, ঋতুপর্ণ ঘোষের ছায়া তাকে ওইভাবে ডেডিকেট কিন্তু করা হয়েছে যে ছবিটা, ঠিক আছে। এবং কিভাবে তাকে ট্রিবিউট দেওয়া হয়েছে ঋতুপর্ণ ঘোষকে সেটা তোমরা ওই ছবিটা দেখলে বুঝতে পারবে। যে ছবিটা অভিনয় করেছিল শুভশ্রী গাঙ্গুলি থেকে শুরু করে জিতু কামাল থেকে শুরু করে, মানে জিতু কমল আর কি, আমাদের জিতুদা, এবং ওয়ান অ্যান্ড অনলি আমাদের কেজি কৌশিক গাঙ্গুলি ছিলেন। যেমনি মেকআপ, যেমনি কস্টিউম, যেমনি একটা অ্যাটমসফিয়ার, যে অ্যাম্বিয়েন্স, এবং ছবিটাকে যেভাবে চিত্রনাট্যটাকে যেভাবে করা হয়েছে না, এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ছবি ছিল কিন্তু গৃহপ্রবেশ। তাই জন্য আমার কাছে 8 নম্বরে গৃহপ্রবেশ থাকবে। 7 নম্বরে আমি যে ছবিটাকে রেখেছি আমার লিস্টে সেটা হচ্ছে এই রাত তোমার আমার, যেটা ডাইরেকশন দিয়েছেন পরমব্রত চ্যাটার্জি। ছবিটাতে অঞ্জন দত্ত ছিলেন এবং আমাদের অপর্ণা সেন অভিনয় করেছিলেন। এই ছবিটাও কিন্তু বেশ বেশ ভালো ছবি। একটা রাতের গল্প, কিন্তু ওই যে মুভমেন্টগুলো, ওই যে কথোপকথনগুলো, তাদের একটা ভালোবাসার যে কিছু কথা থেকে যায়, বলা যায় না, একটা দিন আসে যে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মনে মনের গভীরে জমে থাকা কথাগুলো যেন মানে বলে দিতে হয় বা বলে দেওয়া যায় কোনো একটা দিন। অসামান্য চিত্রনাট্য ছিল কিন্তু এই ছবিটা। তাই জন্য 7 নম্বরে আমি অবশ্যই রাখছি এই রাত তোমার আমারকে। আমার লিস্টে 6 নম্বরে থাকবে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায় পরিচালিত উইন্ডোজ প্রোডাকশনের ছবি রক্তবীজ 2। এই ছবিটা কিন্তু একটা অনবদ্য ছবি ছিল, ফুললি মাস কমার্শিয়াল ছবি ছিল, যে ছবিটা পুজোতে রিলিজ করেছিল এবং যে ছবিতে অভিনয় করেছিল আবির চ্যাটার্জি, অঙ্কুশ হাজরা সহ আরো অনেকে। এই ছবিটাও কিন্তু বেশ ভালো ছিল, মিস করে যাচ্ছি। অবশ্যই ভিক্টর ব্যানার্জি ছিলেন দ্য লেজেন্ড, এবং আবির চ্যাটার্জির সাথে অঙ্কুশ হাজরার যে টাসেল আর যে অ্যাকশন
এবং গোটা ছবি জুড়ে যেরকম গান বা যে থ্রিলিং ব্যাপারটা আমরা উপলব্ধি করতে পারি সেটা কিন্তু জাস্ট অনবদ্য ছিল। ফুললি পাওয়ার প্যাকেজ কমার্শিয়াল ছবিটাকে, তাই জন্য রক্তবীজ 2-কে আমি আমার ফেভারিট র্যাঙ্কিং এর লিস্টে 6 নম্বরে রাখতে বাধ্য হলাম। 5 নম্বরে যে ছবিটাকে আমি রেখেছি সেই ছবিটার নাম প্রজাপতি 2, অভিজিৎ সেন পরিচালিত, অতনু ঘোষ প্রযোজিত এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রেজেন্ট, বেঙ্গল টকিজ প্রেজেন্ট করেছেন যে ছবিটা প্রজাপতি 2। সেখানে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দ্য লেজেন্ড, এবং মেগাস্টার দেব, এবং আরো অনেকে। কিন্তু আমি বলবো যে এই ছবিটাই কিন্তু আমি আমার র্যাঙ্কিংয়ে 5 নম্বরে রাখছি, তার কারণ এটা কিন্তু কমার্শিয়াল ছবি, অবশ্যই কমার্শিয়াল ছবি, এবং যেভাবে কানেক্ট করে রেখেছিল লাস্টের দিকে, লাস্ট আধ ঘন্টা কি 40 মিনিট যেভাবে কাঁদিয়েছে মানুষকে, এবং যে সুন্দর সুন্দর কিছু জিৎ গাঙ্গুলির গানও সেখানে ছিল। ফার্স্ট হাফে প্রজাপতি 2 দেখে লোকে প্রাণ খুলে হাসবে, এবং সেকেন্ড হাফে ঠিক আছে ক্লাইম্যাক্সের আগে পর্যন্ত মানুষ কিন্তু চোখের জল ফেলবে। সেই জন্য 5 নম্বরে আমি রাখলাম মিঠুন চক্রবর্তী এবং দেবদা অভিনীত প্রজাপতি 2-কে। 4 নম্বরে আমার লিস্টে যে ছবিটা থাকবে সেই ছবিটার নাম অঙ্ক কি কঠিন, সৌরভ পালোধির ছবি, এবং এই ছবিটায় বাচ্চাগুলো যা পারফরমেন্স করেছে, ছবিটাতে যে মেসেজ দেওয়া হয়েছে, যে বার্তাটা দেওয়া হয়েছে, এত সুন্দর ক্যামেরার কাজ, এত সুন্দর বাচ্চাগুলোর, ছোট ছোট বাচ্চাগুলোকে যেভাবে আমরা অভিনয় করতে দেখেছি, পুরো রিয়েলিস্টিক লেগেছে। তাই জন্য আমি অবশ্যই 4 নম্বরে রাখবো সৌরভ পালোধির এই ছবিটিকে, যেটার নাম অঙ্ক কি কঠিন। আমার র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকবে দেবী চৌধুরানী। ইয়েস, শুভ্রজিৎ মিত্র, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডাইরেক্টর বা জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক শুভ্রজিৎ মিত্র পরিচালিত, এডিটেড মোশন পিকচার্স প্রযোজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ অভিনীত দেবী চৌধুরানী ছবিটিকে কিন্তু আমি রাখছি আমার র্যাঙ্কিংয়ে 3 নম্বরে, যেখানে ভবানী পাঠক রূপে অনবদ্য একটি অভিনয় ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জি, বিবৃতি চ্যাটার্জি, দর্শনা বণিক, নারীদের যে অসাধারণ পারফরমেন্স, এবং শুভ্রজিৎ মিত্রর যে অনবদ্য চিত্রনাট্য, সেটা কিন্তু সত্যি কথা বলতে গেলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসকে অবলম্বন করে যেভাবে তারা মেকিং করেছে, একটা অনবদ্য কিন্তু গল্প ছিল, সিনেমা ছিল। তাই জন্য আমি 3 নম্বরে রাখলাম দেবী চৌধুরানীকে। আমার লিস্টে 2 নম্বরে যে ছবিটাকে আমি রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে স্বার্থপর। ইয়েস, যে ছবিটা প্রেজেন্ট করেছে সুরিন্দার ফিল্মস, এবং ছবিটার ডাইরেকশনে ছিলেন, পরিচালক হিসাবে ছিলেন অর্ণপূর্ণা বসু। কি অসাধারণ একটা ছবি স্বার্থপর, যেখানে কোয়েল মল্লিককে আমরা দেখতে পেয়েছি, এবং দেখতে পেয়েছি আমরা কৌশিক সেনকে, এবং দেখতে পেয়েছি লেজেন্ড রঞ্জিত মল্লিককে। কি অসাধারণ অভিনয়, যেখানে কোনো ভিলেন নেই যে ছবিটাতে, একটা ছবি ফার্স্ট টু লাস্ট কানেক্ট করে ধরে রাখে মানুষকে, এবং পরতে পরতে আমরা ইমোশনালি নিজেদের ভাই বোনের সাথে কিংবা প্রত্যেকেই কানেক্ট করতে পারি, যে কারোর ভুল না, কারোর দোষ না, এক একজন এক একটা সিচুয়েশনের মধ্যে আটকে গিয়েছেন, এবং তার ফলে সিচুয়েশনগুলো অটোমেটিকলি তৈরি হয়েছে। এখানে দাদারও কোনো দোষ নেই, বোনেরও কোনো দোষ নেই। কি অসাধারণ কিছু গানও কিন্তু ছিল স্বার্থপর ছবিতে। সুতরাং স্বার্থপর ছবি আমার কাছে 2 নম্বরে অবশ্যই থাকবে। আমি যে ছবিটাকে আমার র্যাঙ্কিং এর নাম্বার 1 পজিশনে রেখেছি 1 নম্বরে, সেই ছবিটার পরিচালক ছিলেন তথাগত মুখার্জি, এবং ছবিটার নাম অবশ্যই রাস। ইয়েস, তথাগত মুখার্জি পরিচালিত রাস নামের বাংলা চলচ্চিত্রটিকে আমি 1 নম্বরে রেখেছি। রাজ ছবিটা একটা অন্যরকম গল্প বলে। রাজ ছবির মধ্যে আমি তরুণ মজুমদারের ছোঁয়া পেয়েছি, অনেস্টলি স্পিকিং, এবং যে ছবিটা দেখতে দেখতে আমার কোথাও গিয়ে আলো সিনেমার কথা মনে পড়ে গেছিল। যে সিনেমাটা, রাজ সিনেমাটা দেখতে গিয়ে আমার চাঁদের বাড়ির কথা মনে পড়ে গেছিল, ভালোবাসার বাড়ির কথা মনে পড়ে গেছিল। সুতরাং তরুণ মজুমদারের আমি খুব বড় ফ্যান, পরিচালক তরুণ মজুমদারের কাজ দেখতে আমার ভীষণ রকম পছন্দ করি আমি। তাই জন্য রাজ ছবিকে আমি ওভারঅল, আমাদের অভিনয় করেছেন যারা, তাদের নামটা অবশ্যই বলতে চাই আমি,
ঠিক আছে, আমাদের বিক্রম চ্যাটার্জি, অনবদ্য অভিনয় ছিল তার, ঠিক আছে, অনবদ্য একটি কাজ ছিল। এবং প্রত্যেকে কাকে ছেড়ে কাকে বাদ দেবো, অনির্বাণ চক্রবর্তীর কথাও বলতে পারি, কিংবা আরো যারা যারা ছিলেন কাস্ট অ্যান্ড ক্রিউ, প্রত্যেকে কিন্তু অনবদ্য ছিল রাজ ছবিতে। একটা একান্নবর্তী পরিবার, কিংবা ওই যে রাস মেলা, মানে বিভিন্ন রকম ইভেন্ট ছিল রাজ ছবিটার মধ্যে। পারিবারিক ফ্যামিলি ড্রামা বলতে, কমার্শিয়াল ছবি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু পুরোপুরি ছিল। তো অনবদ্য লেগেছিল। তো আমার 1 থেকে 10 র্যাঙ্কিং তোমাদেরকে তো বলেই দিলাম, ঠিক আছে। এবার আমি স্পেশাল মেনশন দুটো ছবিকে আমি রেখেছি, ঠিক আছে। এক হচ্ছে অভিরূপ ঘোষের মৃগয়া, যেখানে আমরা দেখেছিলাম বিক্রম চ্যাটার্জিকে, ঠিক আছে। এছাড়াও দেখেছিলাম আমরা ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাকে। তো সৌরভ দাস তো ছিলই, তোমরা দেখেছো মৃগয়া ছবিটাকে। এটাকে আমি স্পেশাল মেনশনে রেখেছি। এবং আরেকটি ছবিকে স্পেশাল মেনশনে রেখেছি, এই ছবিটার নাম দ্য একাডেমি অফ ফাইন আর্টস, যেখানে প্রতীক চক্রবর্তী এবং সৌম্য সরকারের অনবদ্য একটা কাহিনী, চিত্রনাট্য আমরা দেখতে পেয়েছিলাম তাদের পরিচালনায় এবং প্রযোজনায়। দ্য একাডেমি অফ ফাইন আর্টস, এইরকম ছবি, এরকম সাহসী ছবি বাংলায় খুব কম হয়েছে, এবং এটা বাংলায় একটা নতুন দিশা দেখাবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। একটা হয় না যে মোড় ঘোরানো একটা ব্যাপার, যেরকম 2010 সালে অটোগ্রাফ থেকে একটা বাংলা ছবির মোড় বদলে গিয়েছিল, 22শে শ্রাবণের পর থেকে বাংলা ছবি একটা অন্য প্যাটার্নে চলতে শুরু করলো, সেই রকম একটা কিন্তু অন্য রকমের কাজ ছিল দ্য একাডেমি অফ ফাইন আর্টস। সুতরাং এই দুটো ছবি আমার স্পেশাল মেনশন, এবং 1 থেকে 10 অব্দি তোমাদের তো বলেই দিলাম। এবারে তোমাদের পছন্দের যদি কোনো লিস্ট থাকে, আমার লিস্টটা যদি তোমাদের অপছন্দ হয় সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এবং তোমাদের টপ 10 বেঙ্গলি মুভি লিস্ট অফ 2025 সালের 1 থেকে 10-এর মধ্যে তোমাদের প্রিয় সিনেমাগুলোর নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমিও তাহলে মিলিয়ে দেখে নেবো যে তোমার সাথে আমার আর কি, তোমাদের সাথে আমার কতটা মিল রয়েছে কিংবা কতটা অমিল রয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।